আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং চিকিৎসক ডক্টর আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব আব্দুল নূর তুষার, আপনি জানেন আজকে সারাদিন অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সবচেয়ে বড় ঘটনা হলো জুমা নামাজের পর দুপুর 2টোর দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং সেই গুলি তার মাথা ভেদ করে চলে গিয়েছে। ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, তারপরে আত্মীয় স্বজনদের অনুরোধে তাকে এবার কেয়ারে নেওয়া হয়েছে এবং তার জীবন সংকটাপন্ন। এই ঘটনাটা এমন একটা সময় ঘটলো যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, তার ঠিক পরের দিন। কি বুঝতেছেন, কি মনে হচ্ছে আপনার কাছে? সবাই যে ধরনের আশঙ্কা প্রকাশ করেছিল সেই আশঙ্কা মিথ্যা হোক, এটাই আমরা সবাই চেয়েছি, যে নির্বাচনকে সামনে রেখে সহিংসতা হবে। তো হাদির এই ঘটনাটি আমাদেরকে অত্যন্ত শঙ্কিত করেছে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা এই সরকারের দুর্বলতাকেও তুলে ধরেছে। যে ভিডিওটি আমি দেখেছি সেইখানে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে যারা খুন করেছে তারা পরিকল্পিত এবং তারা পেশাদার। কেননা একটা চলন্ত যানবাহন থেকে আরেকটি চলন্ত যানবাহনে গুলি করা কিংবা কাউকে লক্ষ্যভেদ করা এবং এইরকম মারাত্মক ভাবে এটা আসলে খুবই কঠিন। ফলে আমি বলবো যে যারাই এই পরিকল্পনা করে থাকুক, যারাই এর সঙ্গে জড়িত থাকুক, সকলকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা দরকার। আর আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত, হাদি তরুণ, হাদি এক ধরনের রাজনীতি সামনে নিয়ে এসেছিল, যে রাজনীতিতে তারুণ্যের তীব্র উদ্দীপনার বহিঃপ্রকাশ ছিল। টকশোতে তার সঙ্গে আমি 2-3টি টকশোতে আমি হাজির হয়েছি এবং দেখেছি যে সে এমনিতে হাস্যোজ্জ্বল এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, সুন্দর করে কথা বলে। এখন টেলিভিশনে রাজনীতির প্রয়োজনে নানান রকম কথা তাদেরকে বলতে হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ, তার গড়ে ওঠার লম্বা সময় সামনে ছিল এবং এই লম্বা সময়ে সে আরো পরিণত হতো, আরো শুদ্ধ হতো এবং একটা সময় হয়তো বাংলাদেশকে সত্যি সত্যি এরকম হাদির মতো ছেলেরা নেতৃত্ব দিত। আমরা তো ভবিষ্যৎ জানি না, কিন্তু কারো অধিকার নাই, যত রাজনৈতিক দ্বিমত থাকুক, যত রকম ভেদাভেদ থাকুক, যত প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কারো অধিকার নাই, কোনোভাবে কেউ এটা পারে না যে কাউকে, তার প্রতিপক্ষকে অথবা যে কোনো লোককে, বাংলাদেশের যে কোনো নাগরিককে এইভাবে আহত বা নিহত করার চেষ্টা করা। আমি মনে করি যে এটা আমাদের সমাজের যে তীব্র অধঃপতন, সে অধঃপতনের একটা ছবি, যেখানে একজন তরুণের সঙ্গে যে কোনো কারণেই হোক, যে কোনো বিভেদের কারণে হোক, একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদকে এইভাবে ভায়োলেন্স বা সন্ত্রাসের শিকার হওয়া, আমি মনে করি যে এটা আমাদের জন্য খুব সুখকর না। এটা একটা অশনি সংকেত, এটা একটা বিপদ সংকেত। এইভাবে যদি চলে তাহলে মানুষ কিভাবে রাজনীতি করবে, কিভাবে কথা বলবে, কিভাবে একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে? রাজনীতি মানেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, আদর্শের প্রতিদ্বন্দ্বিতা, যুক্তির প্রতিদ্বন্দ্বিতা, নীতির প্রতিদ্বন্দ্বিতা। আমি কোনো ভাষা খুঁজে পাই না যে কিভাবে কারা এই কাজটি করতে পারে, এত নিষ্ঠুর, এত নির্দয়, এত জঘন্য। আমি এটা নিন্দা জানানোর আসলে ভাষা নাই, আমি শাস্তি দাবি করি। আমার ধারণা যে আপনিও এর সাথে একমত হবেন। আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই খুঁজে বের করতে পারবে কারা এটা করেছে, এবং যদি খুঁজে বের করতে পারে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আমি মনে করি যত দ্রুত সম্ভব বিচার করা উচিত। আমি হাদির আরোগ্য কামনা করি। আল্লাহ তাআলা চাইলে যে কোনো কিছু পারেন। হাদির জীবনী শক্তি আল্লাহ যা দিয়েছেন সেটি তিনি বৃদ্ধি করে দেন এবং হাদিকে দীর্ঘ জীবন দেন। হাদি যেভাবেই হোক আমাদের মধ্যে বেঁচে থাকুক এবং আমাদের সঙ্গে থাকুক। আরেকটা জিনিস, আপনি নিজে তো একজন চিকিৎসক, আপনি নিশ্চয়ই আপনার বন্ধু বান্ধব আছে যারা নাকি চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন। আপনি কতটুকু আশঙ্কা করছেন যে তার মানে এখন আসলে অবস্থাটা কেমন? মস্তিষ্কের যে কোনো ইনজুরি, যে কোনো আঘাত কিন্তু অন্যান্য জায়গার আঘাতের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক। কেননা আমাদের ব্রেইনটা আল্লাহ তাআলা এমন ভাবে বসিয়েছেন, আমাদের ব্রেইনটা যাতে প্রোটেক্টেড থাকে। আমাদের যে খুলি বা স্কাল, এটা অত্যন্ত শক্ত হাড় দিয়ে তৈরি করা এবং আমাদের ব্রেইনটা পানির মধ্যে বসানো থাকে এবং সেইখানে যে কোনো আঘাত, একটা লাঠির আঘাতও অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যেতে পারে। মানুষ পড়ে গেলে পর্যন্ত, একটা লঞ্চে ওঠার সময় যে লঞ্চের ছোট দরজা গেট ধাক্কা খায়, সেখানে পর্যন্ত অনেক সময় ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। তো সেই জায়গাতে গুলি করা হয়েছে। ডাক্তাররা যেটা বলেছেন যে গুলিটা একদিক দিয়ে ঢুকেছে, মাথায় এক পাশ দিয়ে ঢুকেছে, কানের উপরে যে হাড়টা থাকে সেই কানের উপরের হাড় দিয়ে ঢুকে পেছনের হাড়টা দিয়ে বের হয়ে গিয়েছে। মুশকিল যেটা সেটা হচ্ছে যে হাদির এরই মধ্যে 2টা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন। যদিও তাকে রিভাইভ করা সম্ভব হয়েছে, কিন্তু 2টা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া মানে
হাদির হার্ট বন্ধ হয়ে যেতে গিয়েছিল। তো এই সবকিছু বিবেচনায় নিয়ে ডাক্তাররা ভালো বলতে পারবেন যে তার কি অবস্থা আছে। তবে একটা পরীক্ষা আছে যেটাকে সেন্সিটিভ, মানে এক ধরনের স্নায়ুর একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষায় হাদির পারফরমেন্স অনেক লো ছিল। কিন্তু এটা আসলে ব্রেন ইনজুরি থাকলে হতে পারে, ধীরে ধীরে এটা আবার বাড়তেও পারে। এবং একই সাথে ডাক্তাররা যে চিকিৎসাটা করেছেন এটা একদম আধুনিক চিকিৎসা। তারা প্রথমে খুলির হাড়টা সরিয়ে ফেলেছেন যাতে করে এই গুলির আঘাতে ব্রেনে যেহেতু ইনজুরি হয়েছে সেখানে ইডিমা হবে, অর্থাৎ ব্রেনটা ফুলে যাবে, ভেতরে পানি জমবে, রক্তক্ষরণ হবে। ব্রেন যাতে কোনো চাপে না পড়ে, কারণ ব্রেনের চাপ সৃষ্টি হলে ওই চাপের কারণে ব্রেইনের ক্ষতি হয়। তো সেইটা তারা প্রথমে দূর করেছেন, তারপরে তারা রক্তক্ষরণ বন্ধ করেছেন, তারপরে খুলিটা খুলে রেখে দিয়েছেন। এবং এইটার পরে যখন হাদি সুস্থ হয়ে উঠবেন তখন আবার এটা বসানো যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলোর একজন সাংবাদিক, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার হওয়ার পরে তার এরকম খুলিটা খুলে রেখে দেওয়া হয়েছিল, পরে কিন্তু সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এরকম আরো কয়েকজন সাংবাদিক আমরা জানি তাদের এই ধরনের ইনজুরির পরে তারা বেঁচে ভালো হয়ে উঠেছেন। আমরা দু একজন ডাক্তারকেও জানি তারা এরকম হেড ইনজুরি থেকে বেঁচে উঠেছেন। আমরা আশা করি হাদি ভালো হয়ে উঠবেন, এতটুকু আমরা আশা করি এবং প্রার্থনা করি। তবে যে ধরনের বর্ণনা দেওয়া হয়েছে তাতে কিন্তু অত্যন্ত গুরুতর আঘাত এবং এটা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাদি আছেন। আচ্ছা, আপনি বললেন একটা কথা যে আপনার কাছে মনে হয়েছে এটা একটা পরিকল্পিত ঘটনা। তো পরিকল্পিত এটা ঘটনা যদি এটা মনে হয়েছে এই কারণে আপনি দেখেন যে হতো। তারা তো জানতো নিশ্চয়ই যে হাদি এই জায়গাটা দিয়ে যাচ্ছে এবং তারা পাশে এসেছে, মোটরসাইকেলে চড়েছে, নিজেদেরকে আড়াল করেছে এবং তারা এই যে গুলিটা করেছে এটা তো হত্যার উদ্দেশ্যে, কারণ হত্যার উদ্দেশ্যে গুলি কেউ মাথায় করতে পারে, তা না হলে এইভাবে তো করার কথা না। তো এটা নিশ্চয়ই হ্যাঁ। পরিকল্পিত। আর একেবারে যেদিন তার তফসিল ঘোষণা করা হলো নির্বাচনের পরের দিনই ঘটনাটা ঘটলো, আহ সবকিছু মিলে এটা তো মনেই হচ্ছে যেটা একটা পরিকল্পিত ঘটনা। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন যে প্রথমে গুলি করার পর যে রিক্সাগুলো থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে যিনি ভিডিও করছিলেন তার চেহারা আমি দেখতে পাই নাই, কিন্তু উনি বারবার একটা কথা উচ্চারণ করছিলেন যে উনি ঢাকা 8-এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাকে হত্যা করা হচ্ছে। এবং তারপর আমরা আরেকটা জিনিস দেখলাম যে মেডিকেল কলেজে যখন নাকি মির্জা আব্বাস তাকে দেখতে গেলেন তখন তার সঙ্গেও বেশ দুর্ব্যবহার করা হলো, ওখানে বেশি মানে তাকে দোও দেওয়া হলো। তো এইটা এটা সব মিলিয়ে আসলে সম্পূর্ণ রাজনৈতিক পরিকল্পিত সমর্থকরা দেখে। সমর্থকরা এরকম করে কামাল ভাই, কারণ সমর্থকদের তো প্রবল আবেগ থাকবে এই সময়টাতে, এবং যে যা বলবে তারা সেটাই বিশ্বাস করবে বা তারা একটা শত্রু খুঁজে বের করার চেষ্টা করবে। এটা আমি অতীতেও বিভিন্ন ঘটনায় দেখেছি যে এই ধরনের কিছু নাম উচ্চারণ করলেই লোকে প্রথমে এদের বিরুদ্ধে একটা রেগে যায় বা এরকম করার চেষ্টা করে। তো আপনি নিজেই বললেন যে ভিডিওর মধ্যে এরকম বলা হচ্ছিল, তো এরকম বললে পরে মানুষ তো তার প্রতিদ্বন্দ্বীদেরকে প্রথমে দায়ী করবে, কিন্তু আমার মনে হয় না যে এই বিষয়গুলি বাড়তে দেওয়া উচিত। বরং আমার মনে হয় যে সকল দল ও মত নির্বিশেষে সবাই মিলে হাদির খুনিদেরকে শনাক্ত করা, আইনের আওতায় আনা এবং বিচার করার জন্য দাবি জানানো উচিত। কিন্তু আমি খুবই অবাক হই যে এইরকম একটি দুর্ঘটনার পরেও আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন বলে শপথ নিয়েছেন তাদের কেন জানি আমার কাছে খুবই দুর্বল এবং খুবই স্লো মনে হয়, ধীর গতি সম্পন্ন মনে হয়। আমি একটা ভিডিও দেখেছি, নির্বাচনের সহিংসতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে এবং উপদেষ্টা উত্তর দিচ্ছেন পেঁয়াজের দাম কেন বেড়ে গিয়েছে। এটা সত্য না মিথ্যা আমি জানি না, এটা ফেক না আসল। কিন্তু এইরকম অ্যাটিটিউড যদি থাকে, এরকম যদি এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে আজকে হাদি, কালকে আরেকজন, পরশু আরেকজন, এটা তো হতে পারে না। বাংলাদেশ এরকম মৃত্যুর মিছিলের দেশ হতে পারে না। বাংলাদেশ এরকম অশান্ত সন্ত্রাসের জনপদ হতে পারে না। বাংলাদেশ এইভাবে তরুণ প্রাণ আর ক্ষয় করতে পারে না। আমি আমি জানি না যে কেন আসলে মানুষ সামান্য দুঃখ প্রকাশটুকু পর্যন্ত ঠিক মতো করে না। মানুষ কেন, মানে সব মানুষের কথা বলবো না আমি, ক্ষমতাবান মানুষেরা কেন এইভাবে দায়িত্বকে এড়িয়ে গিয়ে অনেকটা উট পাখির মতো মাথা গুঁজে থাকে। আমি কিন্তু নিজে আশাবাদী আশাবাদী এই কারণে আপনি দেখেন মোহাম্মদপুরে এই যে মা মেয়েকে খুন করা হলো, একজন গৃহ পরিচারিকা, তার নাম কেউ জানতো না, তার কোনো ছবি ছিল না, সে এখানে সবসময় বোরখায় মুখ ঢেকে ঢুকতো এবং সবকিছু দেখলাম তাকে চেনার কোনো উপায় নেই, তার নামও নাকি ঠিক নাই। তারপরেও তাকে কিন্তু পুলিশ 2 দিনের মধ্যে ধরে ফেললো। তো ওটা যদি পারে তাহলে এটা না পারার কোনো কারণ আছে বলে কিন্তু আমার কাছে মনে হয়। আমি আশাবাদী হতে চাই, করা আশাবাদী উচিত, হতে আমি চাই। আশাবাদী হতে চাই। আমি মনে করি আমাদের পুলিশ খুবই ওয়েল ট্রেন্ড এবং খুবই একটি শক্তিশালী বাহিনী। পুলিশের মনোবল ভঙ্গ হওয়ার কারণে পুলিশ নিষ্ক্রিয়তা দেখিয়েছে বা নিষ্ক্রিয় ছিল, বা অনেক পুলিশ হয়তো এখনো খানিকটা এরকম মনোবলহীনতায় ভোগেন। কিন্তু আমি মনে করি যে এই হাদির ঘটনার ভেতর দিয়ে দোষীদেরকে শনাক্ত করে ধৃত করে তারা কিন্তু এই মনোবল শুধু না, জনগণের মধ্যে তাদের যে
বিশ্বাস আস্থা সেটাকে আরো বাড়িয়ে তুলতে পারেন। আর ওই ঘটনাটাও আবার চিন্তা করেন, আমরা সাধারণ মানুষও কিন্তু আমাদের নিরাপত্তার ব্যাপারে খুব অসচেতন। একদম অপরিচিত একজনকে 4 দিনের জন্য এরকম চাকরি দিয়ে দেওয়া, তার এনআইডি বা অন্য কোনো পরিচয় জানতে না চাওয়া, একটা রেফারেন্স পেলেই তাকে নিয়ে নেওয়া,